ড্রামার শুরুতেই আমরা সাংসুয়ের স্টোরি শুনতে পাই। সে বলছিল সে তার বাবার মৃত্যুর পর তার মায়ের সাথে সাং ফ্যামিলিতে চলে আসে, যেখানে তার সাথে সাং ইজার দেখা হয়। তারা একে অপরকে ভালোবেসে ফেলে। কিন্তু হঠাৎ একদিন ইজার মায়ের অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়ে যায়। ইজা তার মায়ের মৃত্যুর জন্য সাংসুয়ের মাকে দায়ী করে, কারণ সে তাদেরকে ঝগড়া করতে দেখেছিল। এক পর্যায়ে সাংসুয়ের মা ইজার মাকে ধাক্কা দিলে সে গাড়ির সামনে এসে পড়ে যায় আর তার অ্যাক্সিডেন্ট হয়। ইজাকে বসে কাঁদতে দেখে সাংসুই তার জন্য পানি নিয়ে আসে, কিন্তু ইজা পানির গ্লাস ছুঁড়ে ফেলে দিয়ে সাংসুইকে আজীবনের জন্য তার চোখের সামনে থেকে চলে যেতে বলে, কারণ ইজা তার মায়ের মৃত্যুর জন্য সাংসুই এবং তার মাকেই দোষী মনে করে। পরের সিনে সাংসুইকে একটা ক্লাবে ওয়াইনের বোতল নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সাংসুই ওখানে জব করত, কিন্তু হঠাৎ সে ওখানে ইজাকে অনেকগুলো মেয়ের সাথে দেখে শকড হয়ে যায়। ধাক্কা লেগে সাংসুইয়ের হাতে থাকা বোতল নিচে পড়ে যায়। এটা দেখে ইজার ফ্রেন্ড সোজিং এসে সাংসুইকে ভেঙে যাওয়া বোতলের জন্য পে করতে বলে, কিন্তু সে কিছুটা ভয় পেয়ে যায়, কারণ ওটা খুব দামি ওয়াইনের বোতল ছিল। সোজিং সাংসুইকে অফার করে যদি সে ওই বোতলের পুরো ড্রিঙ্কটা খেয়ে ফেলতে পারে তাহলে তাকে আর পে করতে হবে না। ইজার উপর রেগে, ক্ষোভে ও দুঃখে সাংসুই পুরো বোতলটাই শেষ করে দেয়। ইজা তার পাশ দিয়ে ক্রস করার সময় সাংসুই ইজার হাত ধরে। এটা দেখে সোজিং তাদের রিলেশনের ব্যাপারে জিজ্ঞেস করলে ইজা বলে ও আমার ছোট বোন। এরপর বাইরে এসে ইজা সাংসুইকে এখানে জব করার কারণ জিজ্ঞেস করে, কিন্তু সাংসুই উত্তর দেওয়ার মতো অবস্থায় ছিল না। ইজা ওখানকার ম্যানেজারকে বলে সাংসুইকে ওখান থেকে তার বাড়িতে নিয়ে যায়। বাড়িতে গিয়ে ইজা বলে তুমি এখানে যে রুমে থাকতে চাও থাকতে পারো। অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলায় সাংসুইয়ের বমি আসতে শুরু হয়। সে দৌড়ে ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে সাংসুই ফিরে আসে, কিন্তু ততক্ষণে ইজা ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর ইজা বাড়িতে ফিরলে সে দেখে সাংসুই সোফাতেই ঘুমিয়ে পড়েছে। ইজা মূলত সাংসুইয়ের জন্য খাবার আর ড্রিঙ্কস আনতেই বাইরে গিয়েছিল। ইজাকে ব্যাক করতে দেখে সাংসুই খুব খুশি হয়। পরের দিনে যখন সাংসুই হলে দাঁড়িয়েছিল তখন ওখানে সিজি চলে আসে। সে বলে সে ইজার গার্লফ্রেন্ড। এটা শুনে সাংসুই খুব হার্ট হয় আর বলে ইজাও রুমেই আছে। সিজি ইজার সাথে দেখা করতে তার রুমে গেলে ইজা বলে তোমার কোঅপারেশন শেষ হয়ে গেছে, তুমি এখন আসতে পারো। এটা শুনে সিজি শকড হয়ে যায়। ইজা বলে তুমি সুযোগের অসৎ ব্যবহার করেছো। কন্ট্রাক্ট অনুযায়ী বাইরে তোমাকে বয়ফ্রেন্ড হিসেবে পরিচয় দিতে পারলেও তুমি আমার নাম ইউজ করে ইনভেস্টমেন্ট নিতে পারবে না, আর তুমি সেটাই করেছো। সিজি বলে আমার জন্য কি তোমার মনে একটুও জায়গা নেই? ইজা বলে না, নেই। এটা শুনে সিজি কাঁদতে কাঁদতে বাহিরে চলে যায়। বাহিরে গিয়ে সাংসুইকে সব বললে সাংসুই ভাবতে থাকে সিজির মতো একটা ভালো মেয়ের সাথে ইজা এমনটা কিভাবে করছে। এরপর ইজা সাংসুইকে নিয়ে রেস্টুরেন্টে আসে ব্রেকফাস্ট করতে। সাংসুই ইজাকে বলে এটা অনেক দামি রেস্টুরেন্ট, চলো আমরা বাইরে অন্য কোথাও গিয়ে ব্রেকফাস্ট করি। কিন্তু ইজা তার কথা না শুনে খাবার অর্ডার দিয়ে দেয়। কিছুক্ষণ পর ওখানে সোজিং আসে আর সাংসুইয়ের জন্য ওখানকার সব ভালো ডিশ অর্ডার করে দেয়। সাংসুই বলে এসবের কোনো দরকার নেই। তখন সোজিং বলে আমি কালচা করেছি, তার জন্য আমি সরি, আমি এটার জন্য অ্যাপোলোজাইজ করতে চাই। সোজিং সাংসুয়ের কাঁধে হাত রাখলে ইজা তাদের দিকে রাগের দৃষ্টিতে তাকায়। সাংসুই ইশারা করে সোজিংয়ের হাত সরিয়ে নিতে বলে। সোজিং বলে তোমাদের টাইটেল তো সেম না, তাহলে তোমরা ভাই বোন কিভাবে হলে? সাংসুই বলে আমাদের মায়েরা বেস্ট ফ্রেন্ড ছিল, তাই আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। পরের সিনে সাংসুই আর ইজাকে ব্রেকফাস্ট শেষে বাড়িতে চলে আসতে দেখা যায়। সাংসুই ইজাকে বলে তুমি আগে একদমই এমন ছিলে না, আমি ইজাকে ভালোবাসিনি। তখন ইজা সাংসুয়ের কাছে এসে বলে আমি চাই না কোনো খুনির মেয়ে আমাকে ভালোবাসুক। এটা শুনে সাংসুই কাঁদতে শুরু করে। তাকে তখন ওখানে ছেড়ে ইজা রুমে চলে যায় আর ভাবতে থাকে তাকে দুর্বল হলে চলবে না, সে কখনোই একটা মার্ডারের মেয়ের সাথে ভালোবাসার সম্পর্কে থাকবে না। পরদিন সাংসুই কলেজে গেলে সবাই তার দিকেই দেখে। তাকে দেখে সবাই একে অপরের সাথে সাংসুয়ের ব্যাপারে কথা বলা শুরু করে, কারণ সে গতরাতে ইসার বাড়িতে ছিল। পাশ থেকে সিরান নামের একটা মেয়ে এসব শুনে খুবই রেগে যায়। ক্লাস শেষে সিরান তার ফ্রেন্ডের সাথে সাংসুয়ের রাস্তা আটকায়। সিরান আর তার ফ্রেন্ডরা মিলে সাংসুইকে বুলি করতে থাকে। সিরান ইজার গার্লফ্রেন্ড ছিল, এজন্য ইজার বাড়িতে সাংসুই রাত কাটিয়েছে শুনে সে খুবই রেগে যায়। সিরান মনে করছে সাংসুই হয়তো ইচ্ছে করেই সিজাকে ইউজ করার চেষ্টা করছে। সাংসুই বলে আমি এমন কিছুই করিনি। ইরান বলে তোমার জামা কাপড় খুলে এখন আমরা চেক করব তুমি ঠিক বলছো নাকি ভুল বলছো। আর ঠিক তখনই সেখানে ইজা চলে আসে। ইজাকে দেখে সিরান খুব ভয় পেয়ে যায়। তাকে সাংসুইয়ের সাথে এমন ব্যবহার করতে দেখে ইজা খুবই রেগে যায় আর তার সাথে ব্রেকআপ করে ফেলে। এমনকি সিরানকে শহর থেকে চলে যেতেও বলে। এরপর ইজা সাংসুইকে নিয়ে ওখান থেকে চলে যায়। ইজা সাংসুইকে নিয়ে গিয়ে এক জায়গায় বসিয়ে তার পা চেক করে, যেখানে তার ব্যথা করছিল। ইজা দেখে সে পায়ে আঘাত পেয়েছে। ইজা বলে তোমার পা যতদিন না ঠিক হচ্ছে তুমি চাইলে আমার বাড়িতে থাকতে পারো, কিন্তু সাংসুই এতে রাজি হয় না। কিছুদিন পর আমরা সাংসুইকে দুটো ফলের বক্স হাতে যেতে দেখতে পাই, যেগুলো তার মাকে তাকে পাঠিয়েছিল।
সাংসুয়ের থেকে একটা বক্স ইজাকে দেওয়ার কথা ভাবছিল। ভারী বক্স উঠাতে কষ্ট হওয়ায় ওখানে জিংহুই চলে আসে সাংসুইকে হেল্প করার জন্য। সে সাংসুইকে হেল্প করার নামে সাংসুই আর ইজার রিলেশনের ব্যাপারে বিভিন্ন তথ্য জেনে নেয়। তখন ওখানে ইজা চলে আসে আর জিংহুইকে ওয়ার্ন করে সাংসুইয়ের থেকে দূরে থাকার জন্য। মূলত জিংহুই ছিল ইজার কম্পিটিটর। সে কৌশলে ইজার উইক পয়েন্ট জেনে নেয়। এরপর সাংসুই ইজাকে থ্যাঙ্কস বলে কিছু ফল দিয়ে ইজা খুশি হয়ে যায়। কিন্তু সে যখনই জানতে পারে ওগুলো সাংসুইয়ের মা দিয়েছে, সে ওগুলো নিতে না করে দেয়। সাংসুই বলে, না নিতে চাইলে তুমি ফেলে দিতে পারো। ইজা করেও ঠিক তেমনটা। ফলগুলো সে ডাস্টবিনে ফেলে দেয়। এটা দেখে সাংসুই খুবই স্যাড হয়ে যায়। এরপর ক্লাসে সাংসুই একটা ফর্ম দেখছিল। সাংসুই স্কলারশিপ পেয়েছে। তার হাতে থাকা কাগজটা স্কলারশিপে ফ্রান্স যাওয়ার জন্য, যেটা তাকে তার প্রিন্সিপাল ম্যাম দিয়েছে। এটা দেখে সাংসুইয়ের ফ্রেন্ড লোলো খুব খুশি হয়ে যায় আর সাংসুইকে নিয়ে সেলিব্রেট করতে ক্লাবে চলে যায়। ক্লাবের ওয়াশরুমে যাওয়ার সময় সাংসুইয়ের সাথে ইজার ধাক্কা লাগে। সাংসুই কিছু বলতে যাবে, ঠিক তখনই ইজা তাকে চুপ থাকতে বলে। ইজা ওখানে জিংহুয়ের সিক্রেট কথা শুনছিল। এরপর ইজা সাংসুইকে ওখানে আসার কারণ জিজ্ঞেস করলে সে সবকিছু বলে। এরপর ইজা চলে যায়। পরের সিনে সাংসুই আর তার ফ্রেন্ড যখন বসে কথা বলছিল, তখন ওখানে ইজা চলে আসে। তাকে দেখে অনেকগুলো মেয়েও সেখানে আসে, কিন্তু ইজা তাদেরকে দূরে না সরিয়ে বরং কাছে টেনে নেয়। এটা দেখে সাংসুই কিছুটা স্যাড হয়। কিছুক্ষণ পর ওখানে একটা লোক আসে। সে ইজার সাথে একটা গেম খেলতে চায়। গেমে লোকটা জিতে গেলে সে তার এআই টেকনোলজি প্রোডাকশন টিমে ইজাকে নিয়ে নিবে। আর যদি ইজা জিতে যায় তাহলে লোকটা ইজার যে কোনো শর্তে রাজি হবে। ইজা তখন তার শর্তে রাজি হয়ে যায়। গেম স্টার্ট হলে প্রথমবার ইজা জিতে যায়। ইজা তখন লোকটাকে নিজের গালে থাপ্পড় মারতে বলে। দ্বিতীয়বারও ইজা জিতে যায় আর সেম কন্ডিশন দেয়। তখন লোকটা উঠে দাঁড়িয়ে বলে, তুমি চিটিং করছো। রেগে গিয়ে লোকটা ইজাকে মারতে গেলে ইজাই ওকে মারতে থাকে। সাংসুই এসে ইজাকে থামিয়ে দেয়। সাংসুই ইজাকে থ্যাঙ্কস বললে ইজা বলে, তুমি হয়তো ভুল বুঝছো, আমি এসব তোমার জন্য করিনি। এটা শোনার পরও সাংসুই ওকে থ্যাঙ্কস বলে। ওখান থেকে কাঁদতে কাঁদতে সে বাইরে চলে যায়। বাইরে এসে সাংসুইয়ের ফ্রেন্ড লোলো তাকে কাঁদতে দেখে ফেলে। কিছুক্ষণ পর ওখানে ইজা আসে আর দেখে সাংসুই কাঁদছে। ইজার অ্যাটেনশন ছিল সাংসুইয়ের দিকে। আর ঠিক তখনই কিছুক্ষণ আগের ওই লোকটি ইজার উপর অ্যাটাক করতে যায়, যাকে সে প্রচুর মেরেছিল। কিন্তু তখন সামনে সাংসুই এসে ইজাকে বাঁচায়। ফলে সাংসুই মাথায় আঘাত পায়। এটা দেখে ইজা ওই লোকটিকে কিক মেরে মাটিতে ফেলে দেয়। পরের সিনে দেখা যায় ইজা সাংসুইকে নিয়ে হসপিটালে যায়। ট্রিটমেন্ট শেষে ডক্টর বলে, ও ঠিক আছে, কোনো ধরনের ইন্টারনাল ইনজুরি হয়নি। এটা শুনে ইজা কিছুটা রিল্যাক্স ফিল করে। পরদিন সকালে ইজাকে সাংসুইয়ের বেডে বসে থাকতে দেখা যায়। ইজা সাংসুইয়ের মাথায় হাত দিয়ে টেম্পারেচার চেক করতে যায়। আর তখনই সাংসুইয়ের সেন্স ফিরে আসে। ইজা সাংসুইকে ওয়ার্ন করে যেন সে নেক্সট টাইম থেকে আর এমন ডেঞ্জারাস কিছুর ভেতরে না যায়। সাংসুইয়ের কারণ জানতে চাইলে ইজা বলে, একবার যেহেতু বলে দিয়েছি প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই। ইজা চলে গেলে ওখানে লোলো আসে ফল নিয়ে। সে তাকে বলে, এগুলো ইজাই আনতে বলেছে, তোমার জন্য প্রয়োজনীয় ফ্রুট লিস্টও দিয়েছে আমাকে। এমনকি কাল যখন তুমি সেন্সলেস ছিলে ও পুরো পাগলের মতো করছিল আর ডক্টরকে বলছিল যেন সে যেভাবেই হোক তোমাকে সুস্থ করে তোলে। এসব শুনে সাংসুই খুব খুশি হয়, কারণ ইজা এখনও তার কেয়ার করে। পরের দিনে ইজাকে ওই লোকটার সামনে বসে থাকতে দেখা যায় যে এসব করেছিল। ইজা আর তার লোক ওকে মেরে ওর অবস্থা খারাপ করে দিয়েছে। ইজা তার কাছে জিজ্ঞেস করে সে কার কথা এসব করেছে। লোকটি জিংহুয়ের নাম বলে দেয়। তখন ইজার কাছে সাংসুইয়ের ফোন আসে। সাংসুই তার বাড়িতে গিয়ে তার কিছু ড্রেস নিয়ে আসতে বলে ইজাকে। ইজা না চাওয়া সত্ত্বেও সাংসুইয়ের বাড়িতে গিয়ে তার জন্য কিছু জামা কাপড় নিয়ে আসে। সে ওখান থেকে সাংসুইয়ের ডায়েরিও পড়ে। ইজা জানতে পারে সাংসুই তাকে শুরু থেকেই ভালোবাসত। হসপিটালে যাওয়ার পর ইজার কাছে কারো মেসেজ আসে। সে ইজাকে জানায় তার বাবা সাংসুইয়ের মায়ের সাথে মিলে ইজার মাকে চিট করেনি। এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। এরপর সাংসুইয়ের ডিসচার্জ হয়ে যায়। পরের দিনে ইজা সাংসুইকে তার কলেজে ড্রপ করতে যায়। সাংসুই ভেতরে যাবে, ঠিক তখনই ইজা তাকে দাঁড়াতে বলে আর বার্থডে উইশ করে সাংসুইকে একটা পেন্ডেন্ট গিফট করে। সাংসুই এটা দেখে খুবই খুশি হয়ে যায় আর থ্যাঙ্কস বলে। এরপর ইজা জানতে পারে সে আসলেই তার বাবাকে ভুল বোঝেনি। সে সাংসুইয়ের মাকে বিয়ে করতে চলেছিল। এটা জানতে পেরে ইজা সাংসুইয়ের সাথে খুব খারাপ আচরণ করে। রেগে গিয়ে ক্লাবে চলে যায়। সেখানে গিয়েও সুজিংয়ের সাথে তার ঝামেলা হয়। এরপর ইজা বাড়িতে ফিরে এলে তার বাবার সাথে তার ঝামেলা হয়। সাংসুইয়ের সাথে খারাপ ব্যবহার করায় ইজার বাবা তাকে বকতে থাকে এবং একটা থাপ্পড়ও মারে। কিন্তু ইজা সবকিছুর জন্য তার বাবাকেই দোষ দেয়। আর তখনই ইজার বাবা সত্যিটা তাকে বলে দেয়। সব প্রমাণ দেখে ইজা বুঝতে পারে মূলত তার মাই তার বাবাকে চিট করেছে। ইজা জানতে পারে সাংসুই আর তার মা এয়ারপোর্টের জন্য বেরিয়ে গেছে। এটা শুনে ইজাও দ্রুত এয়ারপোর্টে চলে যায়। ইজা সাংসুইকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সাংসুই তার কোনো কথা না শুনেই চলে যায়। ওখান থেকে ইজা চলে যায় ক্লাবে, প্রচুর ড্রিঙ্কস করে। পরদিন ইজা চলে যায় সাংসুইয়ের মায়ের কাছে তার হোম টাউনে, যেখানে সে একটা ক্যাফে ওপেন করেছিল। ইজা সাংসুইয়ের ব্যাপারে জিজ্ঞেস করলে সাংসুইয়ের মা কিছুই বলে না, কারণ সাংসুই মানা করেছিল। ইজা বলে, ঠিক আছে,
যতদিন না ও ব্যাক আসে আমি এখানেই থাকবো আর ক্যাফেতে কাজ করব। অনেকদিন পার হয়ে যায় কিন্তু সাংসুই আসে না। তার মা বলে, আমি তোমাকে ওর ব্যাপারে বলবো, কিন্তু কথা দিতে হবে ও যদি ফিরে আসতে না চায় তাহলে তুমি ওকে জোর করতে পারবে না। পরের দিনে দেখা যায় ইজা সাংসুর ইউনিভার্সিটির সামনে সাংসুর জন্য ওয়েট করতে থাকে। কিছুক্ষণ পর সাংসুই আসে। ইজা তাকে একটা এনভেলপ দেয়, কিন্তু সাংসুই সেটা ডাস্টবিনে ফেলে ওখান থেকে চলে যায়। ইজা ডাস্টবিন থেকে এনভেলপটা তুললে দেখা যায় ওর ভেতর সে চেইনটা ছিল যেটা ইজা তাকে গিফট করেছিল এবং সাংসুই রিটার্ন করে দিয়েছিল, আর একটা অ্যাপোলোজাইজ লেটার ছিল যেটা সাংসুই খুলেও দেখেনি। পরদিন ইজা সাংসুইয়ের জন্য ফুল নিয়ে যায়, কিন্তু সাংসুই তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। পরের দিন সাংসুই শাওয়ের সাথে ক্যাফেতে কাজ করছিল। ডিউটি শেষে শাওই ওখান থেকে চলে যায়। তখন একটা লোক ছুরি দেখিয়ে সাংসুইকে তার সব টাকা দিয়ে দিতে বলে। এটা দেখে সাংসুই খুব ভয় পায়। তখন ওখানে ইজা চলে আসে আর সাংসুইকে প্রোটেক্ট করে নেয়। ছুরিতে ইজার হাত কিছুটা কেটে যাওয়ায় সাংসুই তাকে ব্যান্ডেজ করে দিয়ে ওখান থেকে চলে যেতে বলে, কিন্তু ইজা তার কাছে মাফ চেয়ে আরেকটা সুযোগ চায়। তখন ওখানে শাওই এলে সাংসুই তার কাছে গিয়ে বলে, তুমি তো বলেছিলে তুমি আমাকে ভালোবাসো, এখনও কি তুমি আমাকে ভালোবাসো? এটা শুনে শাওই হ্যাঁ বললে সাংসুই তার সাথে ডেট করতে রাজি হয়ে যায়। আর ইসাকে বলে, এখন আমার বয়ফ্রেন্ড আছে, তাই ফিউচারে আর কখনোই আমাকে ডিস্টার্ব করো না। ইসা ঠিক আছে বলে সেখান থেকে চলে যায়। ইসা খুবই হার্ট হয়। শাওই বাইরে দাঁড়িয়ে জিংউইকে ফোন করে বলে তার কাজ হয়ে গেছে। পরদিন যখন সাংউই আর শাওই একসাথে যাচ্ছিল তখন শাওই তাকে ডেটে যাওয়ার অফার দেয়। সাংসুই কিছু বলার আগেই ইসা তার হাত ধরে তার দিকে টেনে নেয়। শাওয়ের বলাতে সাংসুই ইসাকে তার সাথে ইন্ট্রোডিউস করায়, কিন্তু সাংসুয়ের ভাই হিসেবে। পরের সিনে আমরা ডেটের সিন দেখতে পাই, যেখানে তাদের সাথে ইসাও ছিল। শাওই যখন সাংসুয়ের অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করছে ঠিক তখনই ইসা তাদের মাঝখানে ঢুকে পড়ে। হঠাৎ সাংসুয়ের কাছে তার মায়ের ফোন এলে সে খুবই বিচলিত হয়ে পড়ে। সাংসুই দ্রুত তার মায়ের কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে আমরা দেখতে পাই সাংসুয়ের মায়ের সামনে দাঁড়িয়ে এক মহিলা বলছে, এটা আমার হাজবেন্ডের ক্যাফে, এটাকে এক্ষুনি খালি করে দিতে হবে। ততক্ষণে সাংসুই সাওয়েকে সাথে নিয়ে ওখানে চলে যায়। সাংসুয়ের সাথে ওই মহিলার কথা কাটাকাটির এক পর্যায়ে সাংসুই তাকে একটা থাপ্পড় মেরে দেয়। সে সাংসুয়ের সাথে কিছু করার আগেই ইসা তার গার্ডসদের নিয়ে ওখান থেকে চলে আসে। তারা ওই মহিলাকে আর তার লোকদেরকে ওখান থেকে নিয়ে যায়। পরের সিনে শাওইকে সাংসুয়ের কাছাকাছি দেখে ইজা ছাদে গিয়ে সিগারেট খেতে থাকে। তখন ওখানে সাংসুই এসে তাকে বলে, তুমি এত ড্রিঙ্কস আর স্মোক কেন করো, মরার শখ হয়েছে? ইজার কেয়ার করতে দেখে সে খুবই খুশি হয়। ইজা সাংসুয়ের অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করলে সাংসুই বলে, তুমি এটা ভুলে কেন চাও যে আমার বয়ফ্রেন্ড আছে আর আমি তোমাকে কখনোই ভালোবাসিনি? এটা বলে সে ওখান থেকে চলে যায়। পরদিন সকালে একটা ছেলে সাংসুয়ের মায়ের ক্যাফের সামনে এসে ঝামেলা করতে শুরু করে। সে ছিল গতদিনের ওই মহিলারই ছেলে। ছেলেটা হঠাৎই ওখানে থাকা একটা অবজেক্ট সাংসুয়ের দিকে ছুঁড়ে মারতে যায়। তখন ইজা সাংসুইকে বাঁচাতে গিয়ে মাথায় আঘাত পায়। পরের দিন ইসাকে হসপিটালে দেখা যায়। সাংসুই ইসাকে বকা দিতে থাকলে ইসা বলে, তুমি কি আমার কেয়ার করছো? সাংসুই বলে, বারবার এক কথা কেন বলতে হয়, জাস্ট হেল্প করছি, তাছাড়া কিছু না। ইসা বলে, ঠিক আছে, আমি তোমাকে ফোর্স করব না, শুধু একটু হাক করে দাও। সাংসুই ইসাকে হাক করতে যাবে, ঠিক তখনই ওখানে শাওই এসে ইসাকে হাক করে আর সাংসুইকে বাঁচানোর জন্য তাকে থ্যাঙ্কস জানায়। পরের সিনে ইসা আর সাংসুইকে ক্যাফেতে দেখা যায়। সাংসুইয়ের মা ইজাকে বলে, আমাদের জন্য তোমার এত কিছু করার কোনো দরকারই ছিল না। তখন ইজা বলে, এটা তো কিছুই না, আমি তো সাংসুইয়ের খেয়াল রাখারও কথা দিয়েছিলাম। হঠাৎ ওখানে শাওই চলে আসছে আর বলে, কিছু এমার্জেন্সি কাজের জন্য তাকে ব্যাক করতে হচ্ছে। ইজা সাংসুইয়ের অ্যাটেনশন নেওয়ার জন্য ইচ্ছে করে বলে তার মাথায় পেইন হচ্ছে। সাংসুই শাওইকে বলে, তুমি এখন যাও, আমি পরে কথা বলে নিব তোমার সাথে। এরপর সাংসুই ইজাকে বসিয়ে জিজ্ঞেস করে, এখন কেমন ফিল করছো? হঠাৎ সাংসুইয়ের মা ছুটতে ছুটতে এসে ইজাকে বলে তার বাবা কল করেছিল আর তাকে ফেরত যেতে বলছিল। ইসা বলে, উনি যদি কম্পেনসেশন দিতে রাজি থাকেন তাহলে তার ছেলে দ্রুতই ব্যাক করবে। সাংসুইয়ের মা ওখান থেকে যাওয়ার পর ইজা সাংসুইকে বলে, আমি যে তোমাদের হেল্প করলাম এতে তুমি খুশি হওনি? এটা শুনে সাংসুই কিছুটা কনফিউজ হয়ে সাইডে সরে যায় আর বলে তার ক্ষুধা লেগেছে। এটা বলেই সাংসুই ওখান থেকে চলে যায়। নেক্সট সিনে সাংসুই আর ইজাকে সিটিতে ফিরে যেতে দেখা যায়। যাওয়ার সময় সাংসুইয়ের মা তাদের জন্য অনেকগুলো ফলের বক্স দিয়ে দেয়। সাংসুই তার মাকে একা রেখে যেতে না চাইলে তার মা বলে, শহরে তুমি অনেক ভালো অপরচুনিটি পাবে যা এখানে পাওয়া সম্ভব না। আমি চাই না তুমি আমার জন্য তোমার ক্যারিয়ার নষ্ট করো, তুমি যাই করো না কেন আমি তোমার সাথেই আছি। এরপর সাংসুই ইজার সাথে শহরে চলে আসে। ইজা সাংসুইকে বাড়িতে ড্রপ করে দিলে লোলো সাংসুইকে দেখা মাত্রই অনেক খুশি হয় আর সাংসুইকে হাক করে। সাংসুই লোলোর হাতে একটা ফলের বক্স দিয়ে তাকে ভেতরে যেতে বলে। এরপর ইজা তাকে একটা ফলের বক্স দিতে বললে সাংসুই বলে তার কাছে ইজার জন্য কোনো ফ্রুট বক্স নেই। ইজা বলে, তাহলে শাওয়েরটাই দিয়ে দাও আমাকে, ও ফ্রুট হয়তো পছন্দ করবে না। কিন্তু সাংসুই সেটা না করে বলে, শাওই তার বয়ফ্রেন্ড,
এটা শুনে ইসা খুবই হার্ট হয়। বাড়িতে জব করার কারণে চলে যাওয়ার সময় সাংসুই ইসাকে বলে থ্যাঙ্কস। ইসা সাংসুইকে একটা চান্স দেওয়ার কথা বলে তাকে, কিন্তু সাংসুই এর থেকে নেগেটিভ অ্যান্সার পেয়ে ইজা আপসেট হয়ে ওখান থেকে চলে যায়। পরদিন সাংসুইয়ের কাছে সাংসি গ্রুপ থেকে জব অফার আসে। এটা পেছন থেকে দেখে লোলো খুবই খুশি হয়ে যায়, কারণ সে নিজেও ওখানে জব করে। এটা ইসার কোম্পানি হওয়ায় সাংসুই কিছুটা হেজিটেট ফিল করছিল, কিন্তু যখন সে জানতে পারে যে ইসা ওখানে কখনোই আসে না, তখন সাংসুই অফারটা অ্যাকসেপ্ট করতে রাজি হয়ে যায়। হঠাৎ সাংসুইয়ের কাছে একটা ক্লাবের ম্যানেজারের ফোন আসে। সে জানায় ইসা অনেক পরিমাণ ড্রিঙ্কস করে নিয়েছে, তাই সাংসুই যেন তাকে এখান থেকে নিয়ে যায়। অন্যদিকে ইসা আরও ড্রিঙ্কস করতে চাইলে ম্যানেজার তাকে বাধা দেয়। এটা দেখে ইসা ওখানে থাকা একটা বোতল ছুঁড়ে ভেঙে ফেলে। তখন ওখানে সাংসুই চলে আসায় একটা ভাঙা কাচের টুকরো সাংসুইয়ের পায়ে লেগে কিছুটা কেটে যায়। রক্ত বের হতে দেখে ইসা খুবই ভয় পেয়ে যায় আর ম্যানেজারকে বলে ফার্স্ট এইড কিট নিয়ে আসতে। মেডিসিন নিয়ে এলে সাংসুই নিজেই মেডিসিন লাগিয়ে ব্যান্ডেজ করে নেয় আর ইজাকে তার সাথে যাওয়ার কথা বলে, কিন্তু ইজা অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে পড়ে। সাংসুই বলে ঠিক আছে, তুমি না যেতে চাইলে আমি নিজেই চলে যাচ্ছি। এ বলে সাংসুই চলে যেতে থাকলে ইজাও তার পিছু পিছু যেতে থাকে। এরপর দেখা যায় সাংসুইকে ইজাকে নিয়ে ইসার বাড়িতে চলে আসে। সাংসুই ইজাকে তার রুমে শুয়ে দেয় আর তার পাশে একটা আপেল রেখে বাহিরে চলে আসে। বাইরে এলে ইসার বাবা সাংসুইকে সব কথা খুলে বলে। সবকিছু শুনে সাংসুই বুঝতে পারে ইসা যা করেছে তা কেবল মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। পরদিন অফিসে ইসা সাংসুইয়ের দেওয়া আপেলই দেখে চলেছিল। অফিসের কোনো কাজেই তার মন বসছিল না। চানিও এসে তাকে জানায় সাংসুই ইসার কোম্পানিতে জয়েন করেছে। এটা শুনে ইসা খুবই খুশি হয়ে যায়। অফিস শেষে ইসা বাইরে গাড়ি নিয়ে ওয়েট করলে ইসা দেখে সাংসুই শাওয়ের সাথে সিনেমা দেখতে যাচ্ছে। তাদেরকে ফলো করে ইসাও সেখানে চলে যায় আর ওদেরকে চোখে চোখে রাখে। সিনেমা দেখা শেষে একটা মেয়ে সাংসুইকে কিছু ফুল দিয়ে বলে একজন হ্যান্ডসাম লোক এগুলো আপনার জন্য পাঠিয়েছে। এটা দেখে সাউই দ্রুত সেগুলো হাতে নিয়ে নেয় আর সাংসুইকে বলে তুমি চাইলে ওয়াশরুম থেকে ঘুরে আসতে পারো, আমি এখানেই আছি। এরপর সাংসুই ওয়াশরুমে চলে গেলে শাওই ইসার কাছে গিয়ে বলে আমি জানি এগুলো তুমিই পাঠিয়েছ, নেক্সট টাইম আর এমন করো না, ও এখন আমার গার্লফ্রেন্ড। এখানে তাদের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। এক পর্যায়ে শাওই ফুলগুলো ডাস্টবিনে ফেলে দেয় আর ইসা ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর সাংসুই এসে ফুলগুলোর ব্যাপারে জিজ্ঞেস করলে শাওই তাকে মিথ্যা কথা বলে। সাংসুই অফিসে এসে জানতে পারে ইসা তার ফ্যামিলি বিজনেস ইনহেরিট করে নিয়ে সবকিছু শুরু থেকেই শুরু করতে চায়। এটা জানার পর সাংসুই ভাবে সে ইসার থেকে লুকিয়ে থাকবে, কিন্তু এটা ভাবতে ভাবতেই ওখানে ইসা চলে আসে। তাকে দেখে সাংসুই ভয় পেয়ে পড়ে যেতেই যাবে, ঠিক তখনই ইসা তাকে ধরে বাঁচিয়ে নেয়। ইসা তার নিজের কোম্পানিতেই নতুন একটা পোস্টে জয়েন করে আর সেটা হলো সাংসুইয়ের অ্যাসিস্ট্যান্ট হিসেবে। এটা শুনে সাংসুই শকড হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই সাংসুই আর ইসা অফিসেই বসেছিল। তখন সাংসুই ইসার দিকে তাকিয়ে ভাবতে থাকে ইসা ততটাও খারাপ না যতটা মনে হয়। ইসা যখনই সাংসুইকে বলে তাকিয়ে আছো যে, আমাকে দেখতে ভালো লাগছে বুঝি। এটা শুনেই সাংসুই একটু নড়ে চড়ে সোজা হয়ে বসে। তখন একটা মেয়ে এসে ইসাকে কিছু ফুল দিয়ে যায় যা সে আনতে বলেছিল। ফুলগুলো ফুলদানিতে সেট করার সময় সাংসুই বলে ভ্যালেন্টাইন্স ডেতে আমাকে ওই ফুলগুলো কি তুমি দিয়েছিলে? ইসা এতে না বলে দেয়। পরের দিনে সাংসুই তার প্রজেক্ট পার্টনারের সাথে বসেছিল। এরপর সাংসুইকে সবাই ড্রিঙ্ক করতে বললে ওখানে ইসা চলে আসে আর বলে সাংসুই ড্রিঙ্ক করতে পারবে না, ওর জায়গায় আমি করছি। ইসার রিয়েল আইডেন্টিটি জানার পর পার্টনাররা আর তেমন বেশি কিছু বলে না। অতিরিক্ত ড্রিঙ্কস করে ফেলায় ইসা ব্যালেন্স হারিয়ে ফেলে। সাংসুই ইসাকে ধরে নিয়ে গিয়ে সোফায় বসায়। ইসা তখন সাংসুইকে হাক করে আর বলে এভাবেই কিছুক্ষণ থাকো, কারণ এতেই সে ভালো ফিল করছে। এরপর সাংসুই চলে যায় ইসার জন্য মেডিসিন কিনতে। ফেরার পথে জিনসুই সাংসুইয়ের রাস্তা আটকায়। ও সাংসুইয়ের সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে, কিন্তু তখনই ওখানে ইসা চলে আসছে আর ওকে প্রচুর মারধর করে। সাংসুই না থামালে ইসা ওকে প্রাণে মেরে দিত। পরের সিনে দেখা যায় সাংসুই ইসাকে বাড়িতে নিয়ে আসে এবং বেডে শুইয়ে দেয়। সাংসুই ওখান থেকে চলে যেতেই যাবে, ঠিক তখনই ইসা তার হাত ধরে ওখানে আর কিছুক্ষণ থেকে যেতে বলে। হঠাৎ সাংসুইয়ের নজর পড়ে সেই ফুলগুলোর দিকে যেগুলো কেউ তাকে ভ্যালেন্টাইন্স ডেতে দিয়েছিল। সাংসুই ওগুলোর ব্যাপারে ইসাকে জিজ্ঞেস করলে ইসা বলে এগুলো তুমি কোথা থেকে পেলে? তার মানে এগুলো তুমি দিয়েছিলে সেদিন? ইসা বলে সেদিন ওগুলো শাওই ডাস্টবিনে ফেলে দিয়েছিল, আমি ওখান থেকে তুলে বাড়িতে নিয়ে এসেছিলাম, তবে তোমাকে জানাইনি যেন তুমি আমাকে ভুল না বুঝো। তখন সাংসুই ইসাকে সরি বলে এবং ফুলগুলো নিয়ে ওখান থেকে চলে যায়। ইসা এটা দেখে খুবই খুশি হয়, কারণ সাংসুই তার ফ্লাওয়ার অ্যাকসেপ্ট করেছিল। পরের দিন ইসা আবারও সাংসুইয়ের জন্য ফুল নিয়ে যায়। যাওয়ার সময় সে দুজন মেয়েকে কথা বলতে শোনে। তারা বলছিল সাংসুইকে ওর বয়ফ্রেন্ডের সাথে দেখলাম, দুজনকে খুব ভালো মানিয়েছে। অন্যদিকে সাংসুই যখন অফিসে ছিল তখন তার কাছে শাওয়ের ফোন আসে। সে সাংসুইকে দেখা করার জন্য বলছিল।
সাংসুই মনে মনে ভাবে আজ শাওয়ের সাথে ব্রেকআপ করে নিব। শাওয়ের সাথে দেখা হওয়ার পর সাংসুই ব্রেকআপ করে নেয়। পরের দিনে সাংসুই বসে ভাবছিল কাল ইজার সাথে যখন দেখা হবে তখন ব্রেকআপের কথাটা ওকে বলে দিব। ইজা এটা শুনে খুবই খুশি হবে। আর ঠিক তখনই কেউ দরজায় বেল বাজায়। দরজা খুলতে সাংসুই দেখে সামনে ইজা দাঁড়িয়ে আছে। ইজা সাংসুইকে ইনস্ট্যান্ট হাগ করে নেয়। সাংসুই ইজাকে দূরে সরাতে চাইলে ইজা বলে, জাস্ট একবার হাগ করতে দাও, এটাই লাস্ট টাইম। এই কথা শুনে সাংসুই কিছুটা চিন্তায় পড়ে যায় আর বলে, কি হয়েছে, এমন বলছো কেন, আর কাঁদছই বা কেন? ইজা তখন জানায় সে বিজনেস ট্রিপে যাচ্ছে। কিন্তু এটা শুনে সাংসুই কিছুটা অবাক হয়, কারণ বিজনেস ট্রিপে গেলে কেন কি ওইভাবে কথা বলবে। এরপর ইজা সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে আমাদেরকে 1 মাসের পরের সিন দেখানো হয়, যেখানে সাংসুই বসে ভাবছিল ইজা বিজনেস ট্রিপে গেছে 1 মাস হয়েছে, জানি না ও কবে ব্যাক করবে। তখন হঠাৎই কিছু পড়ার গন্ধ পায়। অন্যদিকে ইজা সাংসুয়ের লকেট হাতে নিয়ে সাংসুয়ের কথাই ভাবছিল। আর তখনই তার কাছে লোলোর কল আসে। সে জানায় সাংসুই বিপদে আছে। এরপর আমরা হসপিটালের সিন দেখতে পাই, যেখানে সাংসুই খুব ভয় পেয়ে জেগে ওঠে। লোলো তখন তাকে হাগ করে, কারণ এতক্ষণ সাংসুই সেন্সলেস অবস্থায় হসপিটালের বেডে পড়েছিল। লোলো খুবই ভয় পেয়ে গিয়েছিল। সাংসুই তাকে জিজ্ঞেস করে, আমাকে কে বাঁচিয়েছিল? তখন লোলো মিথ্যা কথা বলে। সে বলে তাকে ফায়ার ফাইটার বাঁচিয়েছে। তখন ওখানে ডক্টর আসে আর বলে লোকটা সঠিক সময় না এলে অনেক বড় বিপদ হয়ে যেত, সাংসুইয়ের মৃত্যুও হয়ে যেতে পারত। তখন সাংসুই ডক্টরের কাছ থেকে ওই লোকটার ব্যাপারে জিজ্ঞেস করলে ডক্টর নিজেও সঠিকভাবে বলতে পারে না। কিছুক্ষণ পর ওখানে শাওই সাংসুইয়ের জন্য খাবার নিয়ে এলে সাংসুই তাকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে বাঁচিয়েছ? তখন শাওই সাংসুইকে মিথ্যে বলে। সে বলে, হ্যাঁ, আমি তো বাঁচিয়েছিলাম। তখন সাংসুই শাওয়ের হাত চেক করে, কিন্তু সেখানে কোনো ধরনের পুড়ে যাওয়ার দাগ নেই। ডক্টর বলেছিল লোকটিও আহত হয়েছে। সাংসুই সত্যিটা জানতে পেরে শাওকে রেগে গিয়ে ওখান থেকে চলে যেতে বলে। এরপর ওখানে লোলো এলে সামগুস্তি কান্না করতে করতে বলে, কে আমাকে বাঁচিয়েছিল? তোমরা কেউ সত্যিটা কেন বলছো না? লোলো তখন সাংসুইকে সত্যিটা বলে দেয়। আসলে সাংসুইকে ইজা বাঁচিয়েছিল, কিন্তু ইজা এটা সাংসুইকে বলতে না করেছিল। সবকিছু জানার পর সাংসুই ইসাকে ফোন করলে ইসা ফোনটা রিসিভ করে না। আজ সাংসুই ডিসচার্জ হওয়ার দিন। হঠাৎ ছুটতে ছুটতে জিনিউ আর চানিউ ওখানে চলে আসে। জিনিউ কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই চিনিউ তার মুখটা চেপে ধরে নিজেই বলে, শুনলাম আজ তোমার ডিসচার্জের দিন, কংগ্রেচুলেশনস। এরপর সাংসুই তাদের কাছে ইজার ব্যাপারে জিজ্ঞেস করলে তারা মিথ্যা বলে। তারা বলে তারা কিছুই জানে না। পরের সিনে সাংসুই ইজার বাবার কাছে ইজার খোঁজ করতে যায়। তখন ইজার বাবা বলে, ইসা আমাকে বলতে না করেছে, ও বলেছে যেন তুমি শাওয়ের সাথে ভালো থাকো। তখন সাংসুই বলে সে শাওয়ের সাথে ব্রেকআপ করে নিয়েছে। এটা শোনার পর ইজার বাবা তাকে সবকিছু বলে দেয়। এরপর সাংসুই চলে যায় ইজার কাছে। সে ওখানে গিয়ে তার ভালোবাসার কথা কনফেস করে দেয়, আর এটাও বলে সে কখনো শাওইকে ভালোই বাসেনি। এসব শুনে ইজা খুবই খুশি হয়। ইজা এখনো পুরোপুরি সুস্থ না। হঠাৎই সে সেন্সলেস হয়ে পড়ে। সেন্স ফেলে ইজা দেখে তার পাশে সাংসুই বসে কাঁদছে। সাংসুই বলে সবকিছু আমার জন্যই হয়েছে। ইজা বলে ও সব ভুলে যাও, সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে আমরা আবার এক হয়ে যেতে পেরেছি। এই বলে ইজা সাংসুইকে হাগ করে নেয়। সাংসুই বলে আমি তোমার জন্য পানি নিয়ে আসছি। তখন ইজার কাছে চানুই কিছু ফাইল নিয়ে সে কাজের ব্যাপারে কথা বলতে থাকে, কিন্তু ইজার মনোযোগ ওদিকে ছিল না। সে সাংসুইয়ের কথাই ভেবে চলেছে। পরের দিনে সাংসুইকে অফিসে কাজ করতে দেখা যায়। তখন তার কাছে ইজার কল আসে। ইজা তাকে বলে সাংসুই তার সাথে কবে দেখা করতে আসবে, 2 দিন হয়ে গেল তাদের দেখা হয় না। এরপর ইজা বলে তুমি কি যেন একটা বলেছিল তখন। এখানে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে সাংসুই ইজাকে বলছিল এখন থেকে আমি সবসময় তোমাকে নাম ধরে ডাকবো, কারণ ডক্টর বলেছেন তুমি এখন যত খুশি থাকবে তত দ্রুত সুস্থ হয়ে উঠতে পারবে, আর আমি তোমাকে নাম ধরে ডাকলে তুমি অবশ্যই খুশি হবে। ফোন রাখার পর ইজা দেখে তার পাশে তার বাবা দাঁড়িয়ে আছে। ইজা তার বাবাকে বলে আমি খুব দ্রুতই ডিসচার্জ হতে চলেছি, তবে এটা সাংসুইকে বলার প্রয়োজন নেই, আমি ওকে সারপ্রাইজ দিতে চাই। পরের দিনে অফিসে গিয়ে সাংসুই দেখে কেউ তার জন্য তার কেবিনে ফুল এনে রেখেছে। সে কিছুটা অবাক হয়ে যায়। পেছনে ঘুরেই দেখে ইজা দাঁড়িয়ে আসছে। ইজাকে দেখে সাংসুই খুবই খুশি হয়ে যায়। ইজা বলে জানি তুমি রাগ করেছো ডিসচার্জ হওয়ার কথা তোমাকে জানাইনি বলে, কিন্তু আমি তো তোমাকে সারপ্রাইজ করে দিতে চাচ্ছিলাম। সাংসুই ইজার টাই ধরে কাছে টেনে বলে নেক্সট টাইম এমন হয়েছে তো। এটা বলেই থেমে যায়, কারণ তখন ওখানে ওদের অফিসের একজন এমপ্লয়ি কিছু ফাইল নিয়ে আসে। এরপর তারা মুভি দেখতে চলে যায়। এখানে গিয়ে দেখা যায় এটা সেই মুভি যেটা সাংসুই শাওয়ের কাছে দেখেছিল। এটা ইজার মোটেও ভালো লাগে না, কারণ সে চাচ্ছিল না সাংসুই আগের কোনো কথা মনে রাখুক এবং তাকে ছাড়া অন্য কাউকে মনে রাখুক। সাংসুই ইজার জেলাসি দেখে ইমপ্রেস হয়ে যায়। ওখান থেকে বেরিয়ে তাদের রাস্তায় হাঁটতে দেখা যায়।
সাংসু ইসাকে বলে, তুমি কি আমাকে কিস করতে চাও? সাংসুয়ের কথায় ইসার বিশ্বাস হয় না। ইসা বলে, তুমি নিজেই করে দাও। সাংসু ঠিক এমনটাই করে। পরদিন সকালে ঘুম থেকে উঠে সাইডে টেবিলে সাংসু একটা এনভেলপ পায়, যেটা খোলার পর সাংসুই দেখে তার ভেতর সেই অ্যাপোলোসি লেটারটা ছিল, যেটা সে ডাস্টবিনে ফেলে দিয়েছিল। এটা দেখে সাংসুই দৌড়ে বাইরে যায় আর ইসাকে বলে, আমি তোমাকে মাফ করে দিয়েছি, এমনকি আমি এখন তোমার সাথে ডেট করতেও রাজি। এটা শুনে ইসা খুব খুশি হয়। পরের সিনে সাংসুইয়ের রিকোয়েস্টে আমরা ইসা আর সাংসুইকে একই বেডে দেখতে পাই। ইসা সাংসুইকে পেছন থেকে হাক করার চেষ্টা করলে সাংসুই বলে, এক বেডে শুতে চেয়েছিলাম, তাই বলে এত অ্যাডভান্টেজ দিতে বলিনি, এখনো আমরা কিন্তু আনম্যারিড। ইসা বলে, আচ্ছা তাহলে চলো এক্ষুনি আমরা সার্টিফিকেট নিয়ে আসি। তখন সাংসুই বলে, তুমি এখনো আমাকে রিং আর ফ্লাওয়ার দাওনি, বিনা প্রপোজে আমরা বিয়ে কিভাবে করতে পারি? ইসা বলে, আমি এক্ষুনি গিয়ে রিং নিয়ে আসছি। তখন সাংসুই বলে, আমাকে টিস করা বন্ধ করো। ইসা বলে, আমি টিস করছি না। এরপর সাংসুইকে তার মায়ের সাথে দেখা যায়। সাংসুইয়ের মা তাকে ইসার ব্যাপারে জিজ্ঞেস করলে সাংসুই তার মনের কথা তার মাকে বলে দেয়। সে বলে, তাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছিল, আসলে তারা একে অপরকে খুব ভালোবাসে। এটা শুনে সাংসুইয়ের মা কিছু রিল্যাক্স হয়। এরপর সবাইকে একসাথে নিয়ে ইসার বাবা বলে, শেষ অব্দি আমাদের ফ্যামিলি পরিপূর্ণ হয়েই গেল। এটা শুনে ইসা সাংসুইয়ের দিকে তাকিয়ে স্মাইল করতে থাকে। আর এখানেই এই অসাধারণ ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। আশা করি আজকের ভিডিও সকলের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।